আসসালামু আলাইকুম 3A ব্লগ ফ্যামিলি, আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে জানুয়ারি 7 তারিখ আর এখন দুপুর 12টা বাজে। এখন আমি রেডি হয়ে যাচ্ছি আমার ছেলেদেরকে নিয়ে স্কুলে। আবরারকে নিয়ে, ওর প্রয়াস খুলে গিয়েছে জানুয়ারি 7 তারিখ থেকে। তো ও তো ডে শিফটে যায়, সেজন্যই হচ্ছে আমরা 12টার সময় বের হচ্ছি। তো চলুন যেতে যেতে আপনাদের সাথে একটু অটিজম সম্পর্কে গল্প করি। এই বিষয়ে আমার হচ্ছে বেশি একটা জানাশোনা নাই, তবে আমার ছেলেকে দিয়ে আমি যতটুকু জেনেছি ততটাই একটু হচ্ছে আপনাদের সাথে শেয়ার করতে চাই। 2015 সন, আবরারের বয়স ছিল তখন 3.5 বছর। তখন ওর অটিজম রোগটা শনাক্ত করতে পারি মাইল্ড লেভেলের। ওটা ছিল ঢাকা পিজি হসপিটাল ইপনাতে। তো তখন আমরা ছিলাম পাবনাতে। পাবনা থেকে আমি বুঝতে পারি আমার ছেলের একটু একটু করে হচ্ছে কথা বলায় সমস্যা। তারপর ওর কান্নাকাটি, অস্থিরতা, এগুলো যখন বুঝতে পারি তখন আমি ওর বাবার সাথে শেয়ার করি। ওর বাবা বলে যে না, এরকমটা না, ও ঠিক হয়ে যাবে, এখনও ছোট, কেবল 3 বছর, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। এগুলা ভাবতাম, কিন্তু কখনো আসলে মাথায় আসেনি যে এটা একটা অটিজম বা একটা মানসিক সমস্যা। আসলে আমাদের আশেপাশে আমরা হচ্ছে প্রতিবন্ধী বাচ্চা দেখেছি, কিন্তু এরকম তো কাউকে দেখিনি। আমরা যে সমস্যাটা, কখনো দেখা গেছে সব কিছুই পারে একদম স্বাভাবিক বাচ্চাদের মতো, আবার কখনো দেখা গেছে যে কান্নাকাটি করছে, অস্থিরতা করছে, অস্বাভাবিক কিছু মনে হচ্ছে। তারপর সব কথা ক্লিয়ারলি বলতে পারে না, জিজ্ঞেস করলে কথা রিপিট করতো। এই আর কি নানা রকম সমস্যা, যেটা আমি আগে আপনাদের সাথে শেয়ার করেছিলাম। তো যাদের হচ্ছে একটু কাজে লাগতে পারে, হয়তো একটু প্রয়োজনে আসতেও পারে। আজকে যেহেতু জানুয়ারি 7 তারিখ, প্রথম দিন ওর স্কুলে আসছিলাম, তো আমি আসার সময় ভিডিওটা করছিলাম আর মনে মনে ভাবছিলাম দেখি একটু শেয়ার করে কারো যদি উপকারে আসে আর কি। তো এই তো প্রয়াস, এখানে প্রয়াসে দেবো ওকে আগে থেকে ভাবছিলাম না। প্রথম যখন আমি ইপনাতে নিয়ে যাই তখন একটা ওরা ওর ডেভেলপমেন্ট স্কিল তৈরি করে, ওখানে ওর লেখা ওঠে ও মাইল্ড লেভেলের অটিজম, এবং কি ওর বয়স থেকে ও 1.5 থেকে 2 বছর পিছিয়ে আছে। মানে 1.5 থেকে 2 বছর, মানে আগে যেটা করার কথা সেভাবে নাই, ও পিছিয়ে আছে। মানে স্বাভাবিক বাচ্চাদের সাথে তুলনা করলে ও সে তুলনায় 2 বছর পিছানো। ওর এই পিছানোটা হচ্ছে, অটিজমটা আসলে কি, অটিজমটা হচ্ছে একটা ব্রেন গ্রোথ। মানে ওর সেই ব্রেনটা সঠিকভাবে সঠিক সময়ে হচ্ছে গ্রোথটা হয়নি আর কি। যে কোনো কারণবশত হতে পারে। তো আমি তো প্রথম দিকে খুব কান্নাকাটি করতাম যে কেন হয়েছে, খালি কারণ খুঁজতাম যে ডেলিভারির সময় কষ্ট নাকি, নাকি ও হওয়ার পরে অনেক দিন হচ্ছে একটু বড় অবস্থায় 1.5 2 বছর বয়সে জ্বর আসতো কাঁপুনি দিয়ে খিঁচুনি দিয়ে, জ্বরের কারণে নাকি, কেন হলো কেন হলো। তো এ ব্যাপারে যখন আমি ইপনাতে কথা বলতে যাইতাম, তো ওরা বলতো যে কি আপা, দেখেন যা হওয়ার হয়ে গিয়েছে, আপনি এখন আর কারণ খুঁজতে যায়েন না। কারণ না খুঁজে বাচ্চাটাকে কিভাবে হচ্ছে উন্নত করতে পারেন, আরও এগিয়ে নিয়ে যেতে পারেন, সেটাই একটু দেখেন। তো ততদিনে ওর টয়লেট ট্রেনিং বা কথাবার্তাও 2 একটা চলে আসছিল, ওর লেভেলটা ভালো ছিল আর কি। কিন্তু ভালো থাকার পরেও সব কিছু যে পারে তা কিন্তু না। স্বাভাবিক বাচ্চাদের মতো যে সব জায়গায় গেলে ও মিশে যায়, সমাজের কোনো অনুষ্ঠানে বা কোথাও গেলে যে ও স্বাভাবিক থাকে তা না। ও বিভিন্ন রকমের হচ্ছে অস্বাভাবিক কার্যকলাপ করতো, যেমন ছোট বাচ্চা দেখলেও ধাক্কা দিয়ে ফেলে দিত। এই প্রয়াসে যেদিন আসি সেদিনই অনেক অস্থির ছিল। ছোট ছোট আরহানের বয়সী এখন যে বাচ্চাগুলি, এগুলিকে দেখতে পারতো না, ও ধাক্কা দিয়ে ফেলে দিত। তো এই রকম নানা রকম সমস্যা আমি আসলে ফেস করি ওকে নিয়ে জীবনে। তো এটা আসলে কখনোই আমার ব্লগে আমি শেয়ার করি না। ওর ভালোটাই দেখাই আমি সব সময়। ও খাচ্ছে, আমাকে হেল্প করছে, আমার সাথে কাজ করছে, এটাই আপনারা সবাই দেখেন, কিন্তু এর পেছনে অনেক কাহিনী আছে। ও ছোটবেলায় অনেক কষ্টের ছিল। ওকে আমি ঠিকভাবে কাজ শেখানো, ধরানো, আমার নিজেকেই হচ্ছে অনেক ট্রেনিং নিতে হয়, ওদের হেল্পে থাকতে হয় সব সময়। মানে স্পেশালিস্টদের টাচে থাকতে হয় আর কি। তো প্রথম দিকে এটা বুঝতাম না, মনে করতাম যে একবার আসছি তো হয়ে গেল। তো ওদের আসলে একবার আসছি তো কখনোই হয় না। ইপনাতে আমাকে প্রতি 1.5 মাস 2 মাস বা 3 মাসের মধ্যে আসতে হতো, কারণ ওদের টাচে না থাকলে বর্তমান যে সমস্যাগুলোও করে সেগুলো হচ্ছে ওনাদের সাথে শেয়ার করতাম আর সমাধান দিত। এরকম চলতে চলতে দেখা গেছে কি একটা সময় আমি এটার মাস্টার হয়ে যাই। এখন আমি বুঝতে পারি কেন এমন করছে, কি হয়েছে।
কখন শাসন করতে হবে, কখন আদর দিয়ে বলতে হবে, এখন সবই বুঝে গিয়েছি। আর এখানে তো অনেক স্পেশালিস্ট আছেন, যেমন ওদের মানসিক কোনো সমস্যা হলে মনোরোগ আছে, তারপরে যাদের ফিজিক্যালি সমস্যা তাদের আছে। এখানে আমি আপনাদের সাথে একটা বিষয় শেয়ার করি, এই যে বাচ্চাদের যে স্কিলগুলা এখানে সেগুলা হচ্ছে প্রয়াসের জায়গায় জায়গায় থাকে। তো এইগুলা আমি ওর সাথে মিলাতাম যে না মিলছে না, কতটুকু বয়সে কতটুকু থাকার কথা, কিন্তু কখনো মিলে তো কখনো মিলে না। যেমন এই স্কিলটা আরহানের সাথে এখন মিলাই সবসময়, ফাইন মোটর ডেভেলপমেন্ট যেটা। তো এই যে মিলাতে গিয়ে দেখি আর কি যে কিভাবে মিলে। তো আরহান মাসাল্লাহ এই স্কিলে অনেকটা এগিয়ে আছে। তো আরহানকে নিয়ে তো আপনারা দেখেনি সবসময়, আবরারকে নিয়ে কম বলি, কম দেখাই। ও যে আমার সাথে কাজগুলো করে ওগুলো শিখাইতে ওকে সময় লাগছে, আস্তে আস্তে সময় লাগে ধীরে ধীরে। এখন আল্লাহ রহমতে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে, তার অস্থিরতা অনেক কমেছে। এখানে যে নিয়ে আসি এখানে বেশি একটা পড়াশোনা করে না, নিজের নাম ঠিকানা মোবাইল নাম্বার, তারপর হচ্ছে প্রয়োজনীয় লেনদেন শেখানো, এগুলাই শেখানো হয়। আর পাশাপাশি ও ভোকেশনালে কাজ করে, মানে প্রি ভোকেশনাল যেটা প্রয়াসে। তো বাংলাদেশে কিন্তু এই অটিজমের অনেক খরচ, অনেক খরচ। যাদের অটিজম বাচ্চা আছে তারা হয়তো বলতে পারবেন যে বাংলাদেশে কেমন খরচ। যেমন ইপনাতেই এক একটা হচ্ছে স্পিচ থেরাপি, তখনই আমি নিতাম 400 টাকা করে, এখানে প্রয়াসও 400 করে। এখন এই স্পিচ থেরাপি হয়েছে এক একটা 600 করে। তো কেন লাগে বাচ্চাদের এই স্পিচ থেরাপি? বাচ্চাদের এই যে কথা বলার সমস্যা, আবরার তো কথা বলতো কিন্তু এলোমেলো গুছিয়ে বলতে পারতো না, এখনও কথা খুব কম বলে। তো এই কথার ব্যাপারেও হচ্ছে আসি। আর যাদের বাচ্চার হচ্ছে লেভেল যত, তাদের হচ্ছে ততই টাকা পয়সা আরও বেশি খরচ করতে হয়। এখন একটা কথা আসে, তোমার বাচ্চা অসুস্থ হলো কেন, এখন তুমি হচ্ছে টাকা খরচ করো। তো যাদের টাকা আছে তারা খরচ করতে পারে, কিন্তু যাদের আল্লাহ সামর্থ্য দেন নাই তারা কি করবেন, সেটাই কথা এখন। তো এত এত খরচ কিভাবে কি করি আমি এখানে প্রয়াসের একটা হচ্ছে সর্বনিম্ন খরচ আপনাদের সামনে তুলে ধরি। যেমন এই প্রয়াসটা ওরা মূলত তৈরি করেছে ওদের আর্মি পার্সনদের বাচ্চাদের জন্য, আমাদের কথা বাদ। তো আমরা তো হচ্ছে বাইরের লোকজন এটা যখন দেখছি যে এটা ভালো চলছে, তখন ওদেরকে ফোর্স করতে থাকি আমাদের বাচ্চা নাও, আমাদের বাচ্চা নাও। তো সেক্ষেত্রে তারা হচ্ছে খরচের পরিমাণটা ওভাবে বাড়িয়ে দিয়েছেন। যেমন কারো বাচ্চার বাবার বেতন জিজ্ঞেস করে বা ওখানে উল্লেখ করতে হয় বাবার টিন নাম্বার দিয়ে। তো বাবার বেতন যদি 50,000 টাকার নিচে হয়, সাধারণত 50,000 টাকার নিচে হলে ওরা নেয় না। তো 50,000 টাকা উল্লেখ করে দিতে হয়, যেমন আদার্স কারো বাড়ি আছে কিনা, কারো কতটুকু সম্পদের পরিমাণ আছে, কার কি আছে ইনকাম, সোর্স অফ ইনকাম যেটাকে বলে আর কি। তো ওটাই হচ্ছে ওরা চায়। তো এর মধ্যে যে 50,000 টাকা যদি বাবার বেতন হয়, একদম সর্বনিম্ন থেকেই শুরু করি, তাহলে সে বাচ্চার মাসিক বেতন হবে 7,000 টাকা। আর যদি বাচ্চার একটা এক ক্লাস থেকে আরেক ক্লাসে ওঠার সময় একটা সেশন ফি দিতে হয়, ওই সেশন ফিটাও সর্বনিম্ন 40,000 থেকে 45,000 টাকা, আর সর্বোচ্চ হচ্ছে 60,000 টাকা। আর বেতনটা হচ্ছে 7,000 টাকা থেকে শুরু করে 10,000 থেকে 15,000 টাকা সর্বোচ্চ। আর যেটা হচ্ছে উন্নয়ন ফি, মানে ডেভেলপ ফি যেটাকে বলি, ওটা বছরে একবার দিতে হয় 9,000 টাকা। এই হচ্ছে একদম সর্বনিম্ন খরচটা যদি হিসেব করি, তাহলে দেখা গেছে 12 মাসে একটা বাচ্চার পিছনে 1,30,000 টাকা খরচ হয়। তো এই হচ্ছে দেশের অবস্থা। তোমার বাচ্চা অটিজম হলো কেন, এখন তুমি এটার পেছনে টাকা পয়সা খরচ করে যাও। তো অটিজম কেন হলো, আসলে অটিজমের কোনো সঠিক ব্যাখ্যা নেই। অটিজমটা আমি আগেই বলেছি এটা একটা ব্রেন গ্রোথ, সঠিক সময়ে সঠিকভাবে ওর ব্রেনটা সেভাবে গ্রোথ হয়নি, আমাদের ভুলের কারণে হোক বা যেভাবে হোক হয়ে গেছে, এখন কিছু করার নাই। তো যারা হচ্ছে ছোট বাচ্চা নিয়ে প্রতিকারে থাকতে চান তারা একটু হচ্ছে বাচ্চাদের প্রতি খেয়াল রাখবেন আর কি। এটা প্রেগনেন্সিতে হয় না সাধারণত, বড় হলে পরে মেন্টাল যে গ্রোথটা সেটা আর কি। তো আজকের মতো এটুকুই, আল্লাহ হাফেজ।